মৃত্যুর পরে যারা কাক হয়ে জন্মাবে, আমার অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট আবুহানা রাজ্জাক ভাই বুঝলেন মৃত্যুর পরে কি যারা কাক হয়ে জন্মাবে, তাই নাকি? এটা তো জানতাম না। এটা হলো আবার তরিকুল ভাইয়ের কথা। সেটা তোমরা উকিল কালাকোট পড়ো, মৃত্যুর পথে সালারা কাক হয়ে জন্মাবে। তার মানে পরকাল সম্পর্কে জামাত জানে না, হাবিব ভাইও জানে। আচ্ছা ঠিক আছে, তো সেই রাজ্জাক শুভেচ্ছা। আচ্ছা, কথা হলো যে আসলে ভূ রাজনীতির ভিতরে বাংলাদেশ পড়ে গেছে না পড়বে। হ্যাঁ, এখন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেগুলো রাষ্ট্রের মানে জনসংখ্যা 1 কোটি না 1 কোটির কমে বহু দেশ আছে না? তারা বিভিন্ন আছে যাদের খুবই কম, ছোট ছোট। সিঙ্গাপুর কতটুকু জায়গা নিয়ে আছে বলেন, আমাদের জেলা সিঙ্গাপুরে তো কোনো গ্রামই নেই, পুরোটা একটা শহর, একটা সিটি। এরকম আমরা এখন ধরেন পার্শ্ববর্তী আমাদের দেশ হলো ইন্ডিয়া, বিশাল একটা দেশ, শক্তি সামর্থ্য জনবল সম্পদ সব দিক থেকে আমাদের চেয়ে বেশি। তার পাশে কি মালদ্বীপ নেই? আছে। শ্রীলঙ্কা আছে না? মালয়েশিয়া আছে না? আছে। পাকিস্তান আছে না? আছে তো। তা আমরাও এত ভীত হওয়ার আমাদের কারণ কি আছে? আমরা আমাদের মধ্যে সোজা দাঁড়াবো, আমরা কারো ক্ষতি করতে যাবো না, কিন্তু আমাদের কারো ক্ষতি করতে দেবো না। তো সেই জন্য বলি যে আমাদেরও পলিসি তো আমাদের তো প্রায় 4000 সীমান্ত কিলোমিটার আমাদের। তো এই যে আজকে যে তার মধ্যে পশ্চিমবঙ্গের সাথে প্রায় 75%, যেটা আমরা দেখছি, যেটা প্রতিদিন এই যে অসভ্যের মতো সীমান্তর ওপার থেকে লোক নিয়ে এসে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে, এটা অসভ্য ছাত্রের কিছু নেই। যে কারণে এই দেশটার সাথে তো কেউ নেই। পাকিস্তানের ভয়ে আবার কাঁপে, কিন্তু পাকিস্তানের জনসংখ্যা বাড়ছে, আয়তন বড়, জনসংখ্যা তো এত বেশি না, বাংলাদেশের চেয়ে কম ছিল, এখন বড় আছে। পাকিস্তানের জনসংখ্যা যদি 70 সালে বাংলাদেশের সাথে বেশি হতো, তাহলে তো বাংলাদেশ স্বাধীনই হতো না। আচ্ছা, আমাদের তো পাকিস্তানের জনসংখ্যার চেয়ে আমাদের জনসংখ্যা বেশি ছিল। পাকিস্তানের 4টা প্রদেশ ছিল, আমাদের একটা প্রদেশ। তার ভোটটা হলো জনসংখ্যা ভিত্তিতে, আসল ভাগ হলো জনসংখ্যার ভিত্তিতে। পাকিস্তানি পাঞ্জাবিরা যদি বুঝতো যে না এইভাবে ভাগ করা যাবে না, তাহলে তো ঘটনা অন্যরকম। আপনি যে রাষ্ট্রের কথা বললেন, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, তাদের চেয়ে বাংলাদেশ কি ভূ রাজনৈতিক চাপে বেশি পড়েছে? না, বেশি পড়ার কোনো কারণ নেই। আর এই ভূ রাজনৈতিক চাপটা ইদানিং এটা ধরেন বছরখানেক আগের সমস্যা, মানে এই বছরখানেক ধরে এই শব্দটা ব্যাপক প্রচলিত, আগে কিন্তু এতটা ছিল না। ভূ রাজনৈতিক চাপের ব্যাপারে আমি বলি হ্যাঁ, যে এই তো 2 বছর আগে, মানে 5ই অগাস্টের আগে জি, বাংলাদেশের সরকার ছিল। সেই সরকারের সাথে পার্শ্ববর্তীদের ভারতের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ওবায়দুল কাদের বলেছেন বারবার, প্রধানমন্ত্রী তৎক্ষণ বলেছেন ভারতকে যা দিয়েছি ভারতীয় তুমি মনে রাখবে। তারপর কি সীমান্ত হত্যা বন্ধ ছিল? না, সীমান্ত হত্যা কখনোই বন্ধ ছিল না। তারপরে যখন এর থেকে যখন আমাদের দেশে যখন রোহিঙ্গারা আসলো, ভারতে যখন রোহিঙ্গারা গেল, অনেক রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদের আবার আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে দিয়েছে না? জি, দিয়েছে তো। যে তাহলে পরে এমন একটা দেশ আমাদের যে গভীর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলেও, যেমন অনেক স্বামী আছে না, স্ত্রীর অত্যাচার করে, যৌতুক দাবি করে, না দিলে পিটায়। তো ভারত এমন একটা রাষ্ট্র, তো এটা থাকবেই, এর বিরুদ্ধে আমাদের চলতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। এখন তাদের সীমান্তে তাদের এই যে হাজার হাজার বিএসএফ তাদেরকে প্রতিদিন কাজ করতেছে, আমাদেরও ব্যস্ত রাখতেছে, এটা ওই দেশের একটা খামখেয়ালি যে কাজ সেটা তারা করতেছে। তার মানে আমরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা কি তাই বলে দেশ ছেড়ে চলে যাবো না, বাংলাদেশকে ভারতের মাথা নত করবো? তা আমরা করবো না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াবো। এখন ধরেন একটা উদাহরণ দিয়ে বলে, ধরেন আপনার ইসরায়েল কতটুক দেশ, তার চারপাশে কিন্তু মুসলিম দেশগুলো, এই মুসলিম দেশগুলো অনৈক্য থাকার কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা করার কারণে, সাহায্য করার কারণে এবং নিজে উপস্থিত থেকে ইসরায়েলের পক্ষ নেওয়ার কারণে কিন্তু তাই দিকে মুসলিম রাষ্ট্রগুলি থাকার পরেও কিন্তু ইসরায়েল মাথা উঁচু করে অত্যাচার নেয়। উঁচু মানে এই উঁচু সেই উঁচু না, সে এই যে তাণ্ডব লীলা যে চালাচ্ছে, কার শক্তিতে? মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিতে। আজকে বাংলাদেশকেও তো সিদ্ধান্ত নিতে হবে। আপনি আমাকে রোজ মারবেন, রোজ আমার এখানে আপনার কিন্তু পাঠিয়ে দেবেন, আমার যখন প্রয়োজন পেঁয়াজ তখন পেঁয়াজ দেবেন না, যখন পানি দরকার তখন পানি দেবেন না, যখন পানির দরকার তখন ভাসিয়ে দিবেন, ডুবিয়ে দিবেন। তো এই যদি করতে দেন তো আমাদের পলিসি নিতে হবে, আমাকে বাধ্য হতে হবে। আমরা এত খারাপ পরিস্থিতি নাই, আমরা মনে করি বাংলাদেশ ভালো পরিস্থিতি আছে। ভারতীয় বরঞ্চ মানে আমরা 3 দিক দিয়ে আমরা ঘেরাও, আবার আমাদের অল্প মায়ানমার সাথে একটা আমাদের একটু সীমান্ত আছে, সেখানে তারাও আমাদের উপরে বিভিন্ন কারণে অকারণে হেলিকপ্টার গান গুলি করে, এটা করে সেটা করে। আবার একদিকে বঙ্গোপসাগর, তাহলে ভারত 3 দিকে আছে, মায়ানমার একদিকে আছে, একদিকে ভারত বঙ্গোপসাগর ডুবে পড়ো না। আমরাও যদি আমাদের পলিসি ঠিক করতে পারি, অবশ্যই ভারত আমাদের হিসাব করে চলতে হবে।
আমাদের হিসাব করেই চলতে হবে। অথবা আমার ভূ রাজনীতিতে আমরা বেকায়দা পড়িও নাই, ইনশাল্লাহ পড়বো না, হিসাব তো অবশ্যই করে চলা উচিত, কিন্তু যেটা কথা যেটা ছিল যে ধরেন গত ইন্টারিম গভর্নমেন্টের সময়ে সম্পর্কের টানাপোড়েন ব্যাপক ছিল আর কি, কিন্তু বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার আসলে এই সম্পর্কে টানাপোড়েন অনেকটা কমে যাবে। আপনারা তো ক্ষমতায় এসেছেন, আপনার নির্বাচিত সরকার এখন, আর ওদিকেও আপনার পশ্চিমবঙ্গেও নতুন সরকার এসেছে, বিজেপি ক্ষমতায় এসেছে, ফলে দুই দেশে একদম নির্বাচিত সরকার, কিন্তু সেই বলা হচ্ছিল নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন খুব একটা থাকবে না, ঠিক হয়ে যাবে, কিন্তু চিত্র তো উল্টো। কিন্তু এখন চিত্র উল্টো হওয়ার কারণ হলো কি, ভারতের যে সরকার আছে, জি, তারা বর্তমান যে সরকার, সেই সরকারকে তারা তাদের মনোভূত সরকার মনে করে না। কারণ কি, এটাই তো বিএনপির সার্থকতা। ভারত যে বিএনপিকে তাদের মনোভূত সরকার মনে করে না, এটাই তো বিএনপির সার্থকতা। এই যে বিএনপি সঠিক জায়গায় আছে, বিএনপি মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে চায়, বিএনপি রাজনীতি সেখান থেকে শুরু। অতএব আমি মনে করি যে এটা আমাদের লসের কিছু নেই, এটা আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। ভূ রাজনীতি আমাদের বেকায়দা ফেরার তাদের কোনো সুযোগ নেই, এবং আমরা বেকায়দা পড়িও নাই, পড়বো না, ইনশাল্লাহ সামনে থেকে আমরা এগিয়ে যাবো। আসবো আপনার তবে কাছে। সীমান্তের অসভ্যতা বন্ধ করা উচিত। আবহাওয়া রাজ্জাকি ভাই, আপনি তো শুনছিলেন হাবিব ভাইয়ের কথা, আমরা তো যেটা জানতে চাচ্ছিলাম যে জিও পলিটিক্যাল জায়গায় বাংলাদেশ তো খুব একটা ভালো অবস্থানে আছে কিনা এটা আপনি একটু বলবেন, চাপে আছে কিনা বা চাপে পড়েছে কিনা, সেই জায়গাটায় যে ছোট রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তো একটা চ্যালেঞ্জ আছেই, তার উপরে আবার ধরেন তিনি তো বললেনই ভারত বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি হয়েছে, ওই চুক্তি নিয়ে আপনার প্রতিদিন কোথাও না কোথাও আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তো এই চুক্তি থেকে কি বেরিয়ে আসা কি সম্ভব, মানে আদৌ সম্ভব? ধন্যবাদ আপনাকে আর আমার প্রিয় সহ আলোচক। ওই যে আপনাকে জানি কি বললো, হ্যাঁ বলছে, ওইটা তো বললাম যে উনি আমার বয়সে একটু বড় হবেন, একটু বলতে পারি একটু তবু সেটা শ্রদ্ধার জায়গায় উনি আছে। আমি তাকে ভালো জানি, বা তার সাথে সে বুঝে যে আমাদের টকশো করবো, বাকবিতণ্ড হবে, সেটা তো ভিন্ন কথা। আমি আদর করেই বলছি আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে, আদর করে দেখেন, বলছে আপনি, শেষ। হ্যাঁ, আর কিছু বিষয়টা বলার হচ্ছে যে আপনার আমেরিকান চুক্তি, হ্যাঁ। আমেরিকার সাথে আমাদের যে চুক্তিটা হইল, এই চুক্তিটাকে আমরা ইনফ্যাক্ট আমার ব্যক্তিগত ধারণা, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যারা এই চুক্তিটার বিপক্ষে বলে সবাই, মানে কেউ পক্ষে বলে নাই এ পর্যন্ত আমি পাই নাই। আমি যে পক্ষে বলবো তাও বলছি না, কিন্তু আমার ধারণা যতজনেই ইয়েতে চুক্তিটা নিয়ে কথা বলছে, তার ভিতরে কেউ পড়ে নাই। যদি 100 লোকে এই টকশো মানে কথা বলে থাকে, একজন দুইজন হয়তো একটু পড়তে পারে। আমি নিশ্চিত যে আর কেউ তা পড়ে নাই। আপনি নিশ্চয়ই পড়েছেন। আমি অনেক পড়ছি তা বলবো না। আচ্ছা, আমি কতগুলো জায়গায়, যেখানে একটা সময় যখন বলল, ফরিদ আক্তার বলল এক সময় যে এই চুক্তিটাকে বাতিল করা যাবে, রিভিউ করা যাবে, অ্যামেন্ডমেন্ট করা যাবে, ইত্যাদি ইত্যাদি আছে। চুক্তির ভেতরে নাকি চুক্তি থেকে বেরিয়ে আসা বা চুক্তি? না, চুক্তির ভিতরেই আছে এই ক্লজগুলো। হ্যাঁ, ক্লজগুলো নিশ্চয়ই আছে। জি, খলিল সাহেব যখন বলল বিএনপি জামাত এদের সম্মতি, এনসিপি আমি ধরলাম না, এনসিপি ধরলামই না, নতুন দল, ঠিক আছে, তারা ওদের ধরলামই না। জামাত বিএনপি তাদেরকে জানানো হয়েছিল, তাদের সম্মতি নিয়ে করেছে, এটা হলো তার বক্তব্য। এই কারণে কি সংসদে এসব নিয়ে কথা হয় না? না না, আমি বলছি এটা বলেছেন উনি। আচ্ছা, তাহলে দুইটা বড় দলের সম্মতি নিছে, তখন বড় দল বলতে বিএনপি কি আমি মিন করব, কারণ পাওয়ারে আসার সম্ভাবনা যে দলটার, আমরা সবাই জানতাম যে বিএনপি আসবে, সুতরাং তার সম্মতিটা একটা ফ্যাক্টর। এখন এই সম্মতিটা, এখন আসেন সেই চুক্তিটা, এই জন্য আমি বলছি চুক্তিটা আসতে হবে। আচ্ছা, বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে বলে নাই যে আমরা সে জায়গায় আসতে দিয়েছি, একমাত্র জামাত বলছে, গরিমসি করে দিয়ে এক বলছে। ইনফ্যাক্ট জামাত বললেও কিছু আসা যায়, না বললেও কিছু আসা যায়। কেন বলছি, সম্ভাবনা ছিল 100% বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং তার সম্মতিটা ছিল গুরুত্বপূর্ণ। এখন আসেন তর্কের খাতিরে আমি বলি, ধরেন হাবিব ভাই বলুক বা XYZ যারাই বলুক, বিএনপির এই চুক্তিটার বিরুদ্ধে যখন বলতেছে, এত আলোচনা হচ্ছে, এই চুক্তির কথা বলে বাকিটা বলি। এই চুক্তির ভিতরে 6-2 আর্টিকেল পরিষ্কার বলা আছে, মডিফিকেশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট। মডিফিকেশন করতে পারবেন, অ্যামেন্ডমেন্টও করতে পারবেন, সেটাই চুক্তির ভেতরেই আছে। হ্যাঁ, 6.2 আর্টিকেল 6.4-এ বলা আছে এনফোর্সমেন্ট। হ্যাঁ, এনফোর্সমেন্ট কি করবেন, সেটা হইল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার,
14,257 অফ এপ্রিল 2025। এইটা হইল আমরা যেমন গেজেট করি, আমেরিকাও সেরকম একটা গেজেট প্রজ্ঞাপন করছে এইটার উপরে। 6.5 যেটা আর্টিকেল, সেখানে বলা হচ্ছে টার্মিনেশন কিভাবে 60 ডেজ নোটিশ দিয়ে। 60 দিন নোটিশ দিতে হবে, তারপর টার্মিনেশন। পারবো কি পারবো না পরের চ্যাপ্টার। 60 ডেজ নোটিশ আমরা টার্মিনেট করতে পারবো। এরপরেরটা আছে 6.6 দফায় এন্ট্রি ইনটু ফোর্স 60 ডেজ আফটার দ্য এক্সিকিউশন, অর্থাৎ 9/2/2026 এটা এক্সিকিউট হইলো, মানে স্বাক্ষর হইলো দুই পক্ষের। তারপর থেকে নোটিশ দিয়ে 60 ডেজের নোটিশ দিয়ে 60 ডেজের মধ্যে এটা অপারেটিভ করবে, এনফোর্সমেন্টে যাবে। এই হলো চুক্তির হিসাব। তাহলে 9/2/2026 কিছু হয় নাই, চুক্তিটা এনফোর্স হয়েছে এই সরকার আসার পর, এবং যেহেতু 60 ডেজের মধ্যে হওয়ার কথা, এখনো চুক্তি নিয়ে কথা হইতেছে, তার মানে চুক্তিটা এনফোর্স হয়ে গেছে। আমরা কিন্তু জানি না বলতে কি, পার্লামেন্টে তো উত্থাপন করা যেত, যেহেতু এই ক্লজগুলো আছে, প্লাস যেহেতু এটা এনফোর্স হয়েই গেছে অলরেডি, তাহলে বলা উচিত ছিল এটার পক্ষে। কেন আমি বলি, যেহেতু আমরা এনফোর্স আমরা করছি, অফকোর্স করছি, তাহলে তার কথা হইতো না, অর্থাৎ চুক্তি কার্যকর হয়ে গেছে। তা সেক্ষেত্রে সংসদ উত্থাপন করা আমরা মনে হয় উচিত ছিল। বিরোধী দল থেকে কি এটা আসা উচিত ছিল? বিরোধী দল দরকার নাই তো, আমার 2/3 মেজরিটি আছে, আই এম দ্য বস। তারা আলোচনা করতে পারে, আপনার প্রতিপক্ষ তো আটা নাকি আনছিল, আমি কথা জানি বলতে পারে। রুমিন ফারহানা বোধ আনতে চাইছিল, এবং সেখানে একদিন বলেছিল, হ্যাঁ বলেছিল, নোটিশ আকারে আনতে বলা হয়েছিল। ওইটার উপরই তো আনতে পারতো। আপনি যদি আনতে চান ওইটার উপরই আনা যায়, সবাই মিলে যদি রাজি হয়ে থাকি তাহলে কিছু আসে যায় না। আপনি যতই আমাকে আইন বুঝান না কেন, আমরা আইনে নাই, চলতেছি আমরা আমাদের মতো করে। আইনে থাকলে কিন্তু এই ইলেকশন হওয়ার পর অনেক কিছু হওয়ার কথা ছিল, সেগুলো হয় নাই। 2টা শপথ নেওয়ার কথা ছিল, হয় নাই। এক পক্ষ নিচে আর এক পক্ষ নেয় নাই, সেটা তো না হয় নাই তো, হয় নাই। যেভাবেই হোক হয় নাই তো, তো হয় নাই চলতেছে না, হয় নাই চলতেছে তো। তাহলে আমরা একজনের প্রস্তাব আনছিল, প্রপার হোক না হোক, ঠিক আছে আনলাম, চুক্তিটা নিয়ে কথা বলি নাই তো। এইবার আসেন, এটা আমি বললাম আপনাকে, এইবার আসেন চুক্তিটা পুরোটাই খারাপ, আমি ধরে নিলাম পুরোটাই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, আমি তর্কের খাতিরে বলছি। তাহলে এটা 9/2 যখন চুক্তি হয়, তখন যাদের খাতে স্টিয়ারিংটা ছিল পলিটিক্যাল স্টিয়ারিং, একটা রাজনৈতিক দলের ভূমিকা কিন্তু নট আফটার ইলেকশন অনলি, বিফোর ইলেকশন অলসো। কারণ আজকে যদি আমার এই দেশ নিয়ে কিছু বাজে কিছু হয়, যে অমুকের সাথে লড়াই যুদ্ধ বাজবে বা কিছু, আমরা রাজনীতিবিদরা বসবে না, সাথে বুদ্ধিজীবীরা আসবেন, সবাই তো আসবে, ভাই কি করা যায়, এটা তো হতে পারে। আচ্ছা, রাজনৈতিক দলের কাজ কি? সরকারকে পাহারা দেওয়া। এখন আনইলেক্টেড গভর্নমেন্ট ছিল, তাকেও পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের। উনি যখন এটা করতে যাচ্ছে, তখন রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব ছিল কঠিন পাহারা দেওয়া। সেটা কি জি, সেটা কি? আপনি একটা চুক্তি করতে যাচ্ছেন যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এখন আপনি তখন ভাবেন যে এইটা যদি বাধা দেয় তাহলে আমার ইলেকশন পিছিয়ে যেতে পারে, তাহলে আপনি কি ইলেকশনের জন্য এখানে আসছেন? রাষ্ট্রের চেয়ে আমার ইলেকশন বড়। আমরা যদি সেদিন তাকে কঠিনভাবে বাধা দিতাম যে উনি কিন্তু এই চুক্তি করতে যাচ্ছে, আমরা জনমত তৈরি করতে, ইউ জাস্ট গো। আচ্ছা, বাধা ধরন কেউ দেয় নাই, কিন্তু যারা দায়িত্ব ছিলেন, যে ইন্ট্রিম, তারা কি এই ধরনের চুক্তি, তাদেরকে তো ভোট দিয়ে আপনি নির্বাচিত করেন নাই, ভোট দিয়ে নির্বাচিত নয় এমন সরকার, তারা এমন চুক্তি কেন করলো? তাদের কি কিছু বলছেন না কেন? আরে ভাই, কে বাধা দেয় না, কে কি করলো না, আপনি সেটা কেন? সেটা তো আসছে কেন? সেখানে আসতেছি। আমরা যে বিগত 15 বছরে যে লুটপাট করে চলে গেছে না, সবাই তো আমরা এডমিট করি, সবাই এডমিট করি, ভাইয়েরাও এডমিট করে, কি রাস্তায় দাঁড়াইতে পারে নাই, নির্মমতা, নির্যাতন অস্বীকার করতে পারবে? এটা তো পারে না, তো অস্বীকার করতে পারেন না তো। অর্থাৎ যে অপকর্ম করে চলে গেছে তার বিচারটা কে করবে? পরবর্তীতে যে আসবে। আমরা কি তার করতেছি? ভাইরা দিয়ে আদৌকে তাদের স্পর্শ করতেছে? সেই রাষ্ট্রপতি বহাল। আপনি বলবেন সাংবিধানিক সংকট হবে, মেনে নিছিলাম, এখন তা আপনি তো তাকে নিয়েই আসেন রে ভাই। 1, 2, এই ভাইয়েরা বিরোধিতা করলো কি, খলিল সাহেবকে রাখা যাবে না উপদেষ্টায়। সেই খলিল সাহেব তো, সেই খলিল সাহেব আপনাদের সাথে বহাল তবিয়তে আছে, ইউ আর সিটিং টুগেদার। এটা হাবিব ভাই বলুক না, আপনি তাহলে আপনি খালি নিজেরা রং অর্ডারে থাইকে
রাইট অর্ডার খুঁজবেন, এটা তো হবে না রে ভাই। এইবার আচ্ছা, আসেন আমরা চুক্তির জায়গায় এবং জিও পলিটিক্সের কথা যেটা চলতেছে, একটু বিরতি নিয়ে এসে রাজ্জাক ভাই। কথা শেষ হইল না তো? আচ্ছা ঠিক আছে, না তাহলে বিরতি নিয়ে আসেন। আচ্ছা বিরতি নিয়ে হ্যাঁ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এনে আর একটা প্রশ্ন আমি ভুলে যাবো, আমি হাবিব ভাইকে এই প্রশ্ন করতে চাই, আমি যদি ভুলে না যাই। ধরেন এই চুক্তি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল কস্ট একটা আছে, সেই জায়গাটা একটু জানা দরকার। এখন আসি ছোট করে কিন্তু যেহেতু যে চুক্তির কথা আমি বলে দিলাম, হ্যাঁ। এখন এই চুক্তি কিন্তু আমেরিকাও বাতিল করতে পারে, কারণ তার তো অপশন আছে। সিম্পল বলে যায়, আমেরিকা যদি বাতিল করে দেয় তাহলে 37% ট্যারিফে চলে যাবেন আপনি। কেউ কেউ বলে এটা সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, না, এটা হলো এক্সিকিউটিভ আদেশে হয়েছে, কিন্তু পানিশমেন্ট সব সে যেগুলো বাড়াইতে ছিল অমুক দেশের উপরে তমুক দেশের উপরে 50%, 70%, 80%, ওইগুলো সুপ্রিম কোর্ট বাতিল করে দিছে যে আপনি এগুলো বাড়াইতে জাস্ট পারবেন। একটা এক্সাম্পল দিই আপনাকে। আপনি মালয়েশিয়ার সাথে কিন্তু একই ধরনের চুক্তি হয়েছে, মালয়েশিয়া কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মাধ্যমে, রায়ের মাধ্যমে মালয়েশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে, এই এক্সাম্পল আছে। আচ্ছা বলবেন কিছু? না না, শেষ হবে। এখন আসেন এই যে আমার জিও পলিটিক্স যেটা বললেন ভারতের সাথে, ভারতের সাথে আমার সমস্যা, ভারতের সাথে সমস্যা কিন্তু ভাইস ভার্সা, দুই দেশেরই। আমরা যে ভারতের পেটের মধ্যে আছি, ভাই তো সেটা বলেছেন। হ্যাঁ, না না, এটার চার মানে পাশে ভারত। এটার মানে যে আমি আটকা পড়ে গেছি তা কিন্তু না। আচ্ছা, মাথায় রাখতে হবে এইটা, যদি আপনি পুরো হিউম্যান বডির সাথে কম্পেয়ার করেন বাংলাদেশ ভারত একত্র করে, তাহলে কিন্তু এটা স্টোমাক বাংলাদেশ। তো স্টোমাক যদি পয়জনাস হয়, এটা গোটা বডির জন্য হ্যাম্পার, ওখানেও চিন্তা করতে হবে তাকে। এখন শেষ করে দিচ্ছি, আমি যদি তারেক রহমান সাহেব হতাম কিংবা আমি যদি মোদি হতাম, এই করতেন তাহলে? না, মোদি সাহেবরা হয়তো একটু গোধরে বসেছে, আমরা বড় দেশ, আর বরাবরই তারা এরকম ধরে বসে। সেক্ষেত্রে আমি যদি মোদি হইতাম, হ্যাঁ, আমি সিম্পল ভিজিটে আসতাম, কোনো দ্বিপাক্ষিক আলোচনার দরকার নাই, কংগ্রাচুলেট করতেই আসতাম তারেক রহমান সাহেবকে, আমি যদি মোদি হইতাম। আর যদি আমি তারেক রহমান সাহেব হইতাম, তাহলে চায়না আর ভারত কোন দেশ আগে ভিজিট করে নিয়ে নানান কথা থাকে, সেক্ষেত্রে আমি ভারত আগে ভিজিট করতাম, সাবজেক্ট টু কন্ডিশন, দ্বিপাক্ষিক কোনো আলাপ এই প্রথমবারে হবে না, আমরা জাস্ট ভিজিট করবো আপনাকে, মানে সৌজন্য, একদম পিওর সৌজন্য, আমি তাই করতাম। এখন তারেক রহমান সাহেব করবেন কি করবেন না তার ব্যাপার, মোদি সাহেব করবেন কি করবেন না তার ব্যাপার। ওকে, আমরা একটু হাবিব ভাইকে জানতে চাই। হাবিব ভাই, আপনি যদি এই বিষয়ে বলতে চান, তার আগে আমি বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে চুক্তি থেকে বেরিয়ে আসলে যে ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল একটা কস্ট দিতে হবে, সেই জায়গাটায় আমরা প্রস্তুত কিনা? না, সেটা তো অবৈধ রাজ্জাক সাহেব বললেন। মালয়েশিয়া কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে, মালয়েশিয়া বেরিয়ে আসতে পেরেছে, আমরা পারবো কিনা? আমরা পারবো কিনা, কিন্তু কথা হলো যে এটা এমন একটা চুক্তি করে গিয়েছে নির্বাচনের 3 দিন আগে। কিছুটা দায় কিন্তু রাজ্জাক ভাই আপনাদের উপর চাপিয়েছে। জেনে শুনে বুঝে এটা করেছেন, কিন্তু এই যে চুক্তির কথা বলছে বিএনপি সব জানে, সব জানার কথা না। চুক্তিটা অত্যন্ত গোপন চুক্তি, গোপন থাকা চুক্তি। সেই চুক্তি বিএনপির কাছে তুলে ধরে বিএনপি সম্মতি দিয়েছে বলে আমি অন্তত মনে করি। বাতাসে কথা ছিল এরকম, বিএনপি জানে, জামাত জানে, বলছে না? সেটাও অফিশিয়ালি বলে দিলেন। জামাতের আমি স্বীকার করেছে না, জামায়াতের আমি অস্বীকার করছে, তারপর নায়েবে আমি ডক্টর তাহের স্বীকার করেছে, এটার সাথে নাই। আমির তো স্বীকার করেছে। আচ্ছা, নাম্বার 1 স্বীকার করেছে যে আমরা এটা জানি না। এখন দেখেন যে চট্টগ্রাম বন্ধ নিয়ে চুক্তিটা করলো, এই যে বিদেশিদের হাতে তুলে দেওয়া, বলেন কি বললো, এই চুক্তির বিরুদ্ধে যে কথা বললো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, বলেছে না? বলেছিল। ওই চুক্তির পক্ষে আমরা ছিলাম তারপর তো করে গেছে। এই যে জিনিসগুলি বিগত সরকার যেটা করে গেছে, তাদের তো কোনো জনগণ দায়বদ্ধতা ছিল না। সেটা আমি তো জিজ্ঞাসা করলাম, সরকার ছিল না, জনগণের ভোটের সরকার ছিল না, জনগণের ভোটের সরকার। এমন একটা জায়গায় চুক্তি না করলে একরকম, করার পর বেরিয়ে আসে কিন্তু আরেক রকম। এখানে এই চুক্তির মধ্যে যতগুলি শর্ত আছে, যেমন একটা আছে যে একটা মজার জিনিস, চুক্তি করা কঠিন না চুক্তি থেকে বেরিয়ে আসা কঠিন? চুক্তিতে বেরিয়ে আসা কঠিন। আচ্ছা জি বলেন। চুক্তিতে বেরিয়ে আসা কঠিন। তারপরে নাম্বার 1 রাষ্ট্র সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছ থেকে। এখানে দেখেন আমাদের যে সমস্ত আমাদের ধরনের যে প্রোডাক্ট যেগুলো আমাদের মেনলি ওখানে আমরা কী পাঠাই, পোশাক শিল্পই আমাদের ওখানে মেন বাজারটা। তারা হয়তো ট্যারিফ বাড়িয়ে দেবে বা তাদের যে ট্যাক্স আমাদের যে এমনিতে আমাদের উপরে কতগুলি জিনিস দিয়ে আছে। এখন কথা হলো আমরা তাদের কাছ থেকে আমাদের অনেকগুলো জিনিস ইম্পোর্ট করতেই হবে। যেন আপনার গরুর মাংস বলেন না, শুকুরের মাংস বলেন না, যাই বলেন, যে সমস্ত প্রোডাক্টগুলি আছে, শুকুরের চর্বিযুক্ত প্রোডাক্টও আপনাকে এখানে আপনার টেস্ট ছাড়াই আপনাকে নিতে হবে। আপনি যুদ্ধ অস্ত্র কিনবেন বা সামরিক সরঞ্জাম কিনবেন, তাদের কাছ থেকে নিতে হবে, অন্য কাছ থেকে নেওয়া যায় না। এই যে বোয়িং কেনা এবং কেনার যে ব্যাপার,
এই যে ফ্রান্সের সাথে চুক্তি বাতিল করতে তার সাথে কিনতে হবে। এবং যাই আপনি কিছু করেন না কারণ এই চুক্তির ভিতরে চ্যালেঞ্জগুলি আছে তাদের সাথে জিজ্ঞাসা করেই করতে হবে। তো এতে করে হয় কি, এতে করে যদি এখন ব্যাপার হলো যে গ্রামের একটা কথা আছে যে যদি না বলি তে বাবা খায় বিড়ালের মাংস আর যদি মা খায় মায়ের, এই যে অবস্থাতে আমাদের অবস্থা ওই জায়গায় গেছে। এর ভিতর থেকে আমাদের সব জনগণকে এক জায়গায় দাঁড়িয়ে সরকারি দল বিরোধী দল এক জায়গায় দাঁড়িয়ে এখান থেকে যেগুলি আমাদের হার্মফুল প্রচণ্ড রকমের সেখান থেকে যদি আমরা বের আসতে না পারি বাংলাদেশ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাবে, চিরদিনের জন্য পঙ্গু হয়। তার কারণে আপনার কৃষিজাত পণ্য থেকে শুরু করে গোমাংস থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আছে। আমার গম আমার তার ওখান থেকে ইম্পোর্ট করতে হবে। শুধু তাই না, সেখানে আমার তাদের মূল্য নির্ধারিত আমাদের আমদানিকৃত পণ্যের 75% আছে চীন থেকে। হ্যাঁ হ্যাঁ, সেই চীন আবার আমাদের উপর নাখোশ হয়ে যাবে না, কারণ আমরা যদি বেশি বেশি করে অন্য জায়গা থেকে এটা একটা ব্যাপার আছে না। তারপর কথা হলো যে তারা মূল্য নির্ধারণ করে দিবে, সেই নির্ধারিত মূল্যে আমাকে কিনতে হবে। এটা হাত পা বেঁধে ব্রজন দাসকে যদি বলা যায় তুমি এখন পদ্মা সেতুর এই পার থেকে ওই পারে যাও, ও কি পারবে? ও ইংলিশ চ্যানেলতে জয় করে আসছে। যে বাংলাদেশে এই চুক্তি এমনভাবে ডক্টর ইউনূস করে গেছেন যে চুক্তির কারণে বেঁচে থাকলে পরে ওই মৃত্যুর মতো অবস্থাতে সেখান থেকে আমাদের একটা না একটা ব্যবস্থা করতে হবে। 100% এই চুক্তি মেনে যেটা বলেন এটা দায় আপনাদেরও আছে। দায় আমাদের ওইভাবে তো না, যে চুক্তিটা ছিল গোপন চুক্তি, গোপন চুক্তি আমি জানবো কি করে? তারপরে গোপন চুক্তি আমার জানার কথা না, সবচেয়ে জানার কথা না। ওপেন চুক্তি যেটা করলো আমরা জেনেই কি করলাম, আমরা চিরাং পোর্ট যখন দিয়ে দিল আমরা জেনে কিছু করতে পেরেছি, করে ফেললো তো। এবং যে সরকার আসছিল, এখন ধরেন ডক্টর ইউনূস সাহেবের কথা যদি বলেন, সে 600 কোটি টাকাতে মাফ করে নিল, এটা তো আমরা সবাই জানি, আমরা কিছু করতে পেরেছি। তার 29 সাল পর্যন্ত তার গ্রামীণ ফোন টোন বা আরও যেগুলি আছে তার ট্যাক্স দিবে না, ওপেন তো করে গেছে। তো এখন সরকার করে গেছে জেনে শুনে বুঝেই, তার যেখানে স্বার্থ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা, সেই স্বার্থ সে রক্ষা করেছে, বাংলাদেশের স্বার্থ দেখে সে তাকায় নেই। এখন আপনি বলতে পারেন তাহলে আপনারা তাকে এই করলেন, সে দেশে নির্বাচনটা বেড়ে তার কাজ ছিল। রাজাক ভাই মাঝে মাঝে বলে ফেলতেন নির্বাচন হবে না, এই কারণে হবে না, এইটা কারণে হবে না, আবার মাঝে মাঝে হ্যাঁ করবে। এখন ওনাদের কাজই ছিল তার আমার মনে হয় আমি কোনো সাথে বলি না বাংলাদেশের নির্বাচন না না, ওই যে এই যে যেভাবে আমরা এখন ক্ষমতায় আসি আর কি, সেই কারণেই বলেছিলেন দু এক জায়গায়। এখন কথা হলো যে ওনাদের কাজটা নির্বাচন দেবে, উনি এত কিছু করার মধ্যে কাজ যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি যে এইগুলি কাজ আপনাদের না, এইগুলি কাজ আপনাদের না, আপনাদের কাজ যেটা সেটা করেন, আপনাদের একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাওয়ার কথা। যতটুকু সংস্কার ততটুকু করেন, অতিরিক্ত করে তো আপনার সে পার পাবেন না বা আপনার শেষ করে যেতে পারবেন না। তো এখন বিএনপি এখন জনগণকে ঐক্যবদ্ধভাবেই করতে হয়। এখন ধরেন বিএনপি চুক্তিতে বেরিয়ে আসলো, মার্কিন যুক্তরাষ্ট্রকে জামাত বলে দিল আসি আমরা আছি, এখন এই দেশের সাথে সবাই ঐক্য। আচ্ছা, এই বিষয় থেকে একটু অন্য আলোচনা করতে চাই, তার আগে আপনাকে আমি এটা একটু জবাব আমি দেখলাম যে ভাই যখন বলছিলেন যে বিএনপি জানতো না এবং দায় নেই, আপনি একটু হাসি দিলেন, মনে হচ্ছে হাসিতে না বিএনপি বলে নাই তো, উনি বলুক যে আপনি কিন্তু রাজ্জাক ভাই হেসেছেন। না না বিএনপি বলে নাই তো যে আমরা ছিলাম না, আমরা জানি না, বলে নাই তো। রাজাক ভাই কেন হেসেছে বলবো? আচ্ছা আমি বলি অফিয়ার বলতেছিল যে জামাত আসলে পরে এটা বন্ধ সেটা হতো, আমি তখন বলতে চাচ্ছিলাম আমি বলি অনিয়ারে গেলে বলতেন রাজাক ভাই সুবিধা থেকে জামাত 4টা বিয়ে করে যায়, রাজাকের বিয়ে দিতে পারতো আর কি। আমি বলি আপনি আমেরিকার সাথে তো চুক্তি হয়েছে, চুক্তি ছাড়াও যদি আমেরিকা বলে আমার কনসেন্ট ছাড়া তুমি রাশিয়াতে তেল কিনতে পারবে না, কিনতে পারবো? পারবো না। মুখে যতই গল্প করেন আমরা পারবো না। কেন বলছি এটা? এই চুক্তিটা করা ছাড়া বিকল্পই বা কী ছিল? কেন বলছি আমি, আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট যারা করি, আমাদের থেকে যারা ইম্পোর্ট করে আমরা তো এক্সপোর্ট করি, সেটা কারা? আমেরিকা এবং ইউরোপ, এই দুইটা জায়গা। আর আমরা যাদের কাছ থেকে ইম্পোর্ট করি তার ভিতরে নাম্বার 1 চায়না, আর তারপর আসতে পারেন ইন্ডিয়া। এদের দুইজনের কাছ থেকে কিন্তু আমি শুধু ইম্পোর্ট করি, আমার এক্সপোর্টের জায়গা কিন্তু একটাই, আমেরিকা এবং ইউরোপ। আপনি যদি আজকে এই চুক্তি বাতিল করেন, যে বললো বোয়িং টোয়িং, চায়না কি বোকা? চায়না কতগুলো বোয়িংয়ের চুক্তি করছে? মোর দ্যান 500। ইন্ডিয়া ক্লোজ টু 500। ইন্ডিয়ার সাথে চুক্তি হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে, প্রত্যেকের সাথে চুক্তি হয়েছে। এখন চুক্তি যার যার সাথে তার সব চুক্তির ক্লজ যে সেম তা নয়, কে কিভাবে করছেন
মালয়েশিয়া চুক্তি করছে, বিভিন্ন দেশের সাথে তারা চুক্তি করছে। সুতরাং চুক্তিটা এখানে ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে জিও পলিটিক্সে আমার অবস্থাটা কি হয়। আমি কালকে চুক্তি আমেরিকা বাতিল করে দিল, আমার এক্সপোর্ট হইল না, আমি কোন জায়গাটায় পড়বো? আর চায়না আমার কাছে কিছু নিবে? আমার তো এক্সপোর্ট করার কিছু নাই তাকে, ইন্ডিয়াও আমার এক্সপোর্ট করার কিছু নাই, ইউরোপ অ্যান্ড আমেরিকা। আপনাকে মাথায় রাখতে হবে, কারণ আপনি গ্লোবাল ভিলেজে থাকবেন, সেখানে চৌকস লোক দরকার। যেমন ধরেন খলিল, যাকে বলা কি জিও পলিটিক্স, জিওপলিটিক্সের পার্ট। এখন আসেন, আমেরিকা এখানে বসলো, কেন বসলো? সে তো তার প্রভাব চায় এখানে, বঙ্গোপসাগরের প্রভাব চায়, সারা পৃথিবীতে সে সর্বত্র বিরাজ করবে, ইজি অ্যাক্সেস রাখবে সব জায়গায়, কারোর সাথে যদি আর লড়াই লেগে যায়, ইজি অ্যাক্সেস যে সমস্ত জায়গাগুলো দরকার, সে বিভিন্ন আসপেক্ট তাদের আছে। কিন্তু আজকে খলিল সাহেবের কথা আমি কেন বলছি, খলিল সাহেব কিন্তু আমেরিকার পরীক্ষিত বন্ধু বলা চলে, আমেরিকার পরীক্ষিত বন্ধু বলে বিশ্বস্ত বন্ধু উতরে গেছে। সেই একই ব্যক্তি কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রী থাকা সত্ত্বেও ইউএনের হওয়া, এবং সে রাশিয়া সফরে গেছে। আপনি জিনিসটা ভাবেন, সে রাশিয়া সফরে গেছে, আচ্ছা সে চায়না সফর করছে, সে ইন্ডিয়া সফর করতেছে, অথচ আমেরিকার পরীক্ষিত বন্ধু। এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির লোক আমাদের দরকার। আপনি জিও পলিটিক্সে চায়না, ইন্ডিয়া, আমেরিকা সবার সাথে আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি দেখেন তার্কির যে ফরেন মিনিস্টার আসছে, তার্কি ফরেন মিনিস্টারের বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, তার্কি প্রত্যেকটা জিনিস একটা বার্তা। আপনি যখন ডিপ্লোমেট আসবে, ডিপ্লোমেটরা কিন্তু সব কথা মুখে বলে না। আপনি দেখছেন যে সেখানে কি বার্তা সে দিয়ে গেছে, সে কি বার্তা দিচ্ছে, সেখানে এখানে ব্যবসা বাড়াতে চায় এবং সাংস্কৃতিক যে এবং আপনি দেখেন সেই বিষয়ে একটা সমঝোতা হয়েছে, এবং সেটা আপনি টার্কি আসা আর আমেরিকা আসার ভিতরে আমি খুব একটা পার্থক্য পাই না, আমি ব্যক্তিগতভাবে। এটা হলো যদি আপনি জিও পলিটিক্সের সাথে সম্পর্কের ক্ষেত্রে ধরেন। এখন বাংলাদেশ হলো যেহেতু ভারতের পেটের মধ্যে, এখানে টার্কি কি করবে, টার্কি যা কিছু করুক, এটা ইন্ডিয়ার জন্য চিন্তার কারণ আছে, নাই যে তা না। এই যে চিন্তার কারণ আছে, সেইটাকে মিলে আমার সার্ভাইভ করা, ভারতের সার্ভাইভ করা। টার্কি আসলে ভারত কিভাবে দেখবে, এখানে সে ড্রোন ইন্ডাস্ট্রি করবে এমন কথাও আছে। তো এই যে বিষয়গুলা, এবং টার্কি এসে কি বার্তা দিছে, এনসিপির কিছু পোলাপান দেখছি তার সাথে দেখা করে, কাঁধে হাত দিয়ে কথা বলছে, এগুলো কিন্তু বার্তা। কি বার্তা দেয় সেটা যদি আপনি না বুঝেন, সে বুঝে চলতে হবে। খলিল সাহেব গেছে চায়না, কিন্তু রাশিয়ার থেকে কিন্তু আমাদের তেল কেনা নিষেধ মনে করেন, কিন্তু সে ওখানে কিন্তু কিছু তেল কিনবে, সেটা তো গেছে। এবং আমি শিওর ওয়েল ইনফর্মড, আমেরিকা ওয়েল ইনফর্মড, তা নাহলে সে যাইতো না। এবং সে যে আরেকটা চুক্তি আছে আমাদের, পারমাণবিক বিষয় আছে, সেখানে ইউরেনিয়াম আনতে হবে রাশিয়ার সাথে। এই দুইটা তো সে, আপনি যদি বিষয়টা হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি কিভাবে ফেস করবেন। খলিল কিন্তু সার্ভাইভ করতেছে আমেরিকার পরীক্ষিত বন্ধু। ঠিক একইভাবে আমাদের সরকার প্রধান যিনি আছেন, আমি পার্সোনালি যদি একেবারে সরকার প্রধানের কাছে যাই, বিকজ হি ইজ দ্য পলিসি মেকার, মানে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি তিনি। পলিসি মেকার বলবো না, যেহেতু তাদের স্ট্যান্ডিং কমিটি আছে, সবাই মিলে সিদ্ধান্ত উনি দিবেন। তা সেক্ষেত্রে এই তিনটা দেশকে নিয়ে কিন্তু সার্ভাইভ করতে হবে, এই চায়না, আমেরিকা এবং ভারত। আপনি যে রাজাকে যেটা বললেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি আমেরিকার পরীক্ষিত বন্ধু, মানে বিষয়টা কেমন? আমার স্বাধীন সার্বভৌম দেশ, আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি আরেক দেশের পরীক্ষিত বন্ধু হয়, বিষয়টা কি ভালো দেখায়? ভালো তো দেখাবে না, উনি যেভাবে বলছেন যে পরীক্ষিত, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থেকেছেন, তার নাগরিকত্ব সবকিছু মিলে এত উনি বলছেন। রাজাকে বলতে চাচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার লোক, আমি পরীক্ষিত বন্ধু বলছি। ওই তো পরীক্ষিত বন্ধু, শেষ পর্যন্ত কথা ওইটাই আর কি, তার বলতে ওইটা চাচ্ছে। তো এখন কথা হলো যে বাংলাদেশকে তো চিন্তা করে চলতে হবে, এটা অস্বীকার করা যাবে না, গা ভাষায় দিলেও চলবে না। যেমন ধরেন বিগত সরকার যেটা ছিল আগে, এই যে ইন্টারিম গভর্নমেন্টের আগে, সে এক হাতে রেখেছিল ইন্ডিয়াকে, এক হাতে রেখেছিল চায়নাকে। সেটাই তো, আমরা তো ছোট দেশ, আমাদের তো কৌশল করে সবার সাথে সম্পর্ক টিকিয়ে রেখে কাজ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র হাতে রাখে নাই, মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে সবসময় হেলা ফেলা তাচ্ছিল্য করেছে। তার রাষ্ট্রদূত এখানে ছিল, কি বলে না হলে মজিনা, দিশা নিশার মতো আর কি, বলছে বেটার হাঁসকে জয় করে খাবে, নানান কথা বলতো আর কি। এইগুলি যখন বলতো, শেষ পর্যন্ত পিটার হাস যখন নির্বাচন হয় তখন চুক্তিটা করলো। এই যে এই বোয়িং কেনা যখন ঘুরতেছিল আর কি, তখন আমি জেলখানায় কেরানীগঞ্জে, তা আমি ভাবতেছিলাম কী রে, এদিকে নির্বাচন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র
এরকম কথা বলতেছে, আবার পিঠাশাস করতেছে বোয়িং বিক্রি করার জন্য। এটা কোন ধরনের কি আসন টাসন? তো একটা জিনিস আমরা বলতাম, মার্কিন যুক্তরাষ্ট্র কী যে করে আর কি যে না করে সেটা তাদের একটা নিজে, এই মানে এই না, তার যে অপমান, তাকে যে অসম্মান করেছে এই হাঁস মুরগি বলে বা গাছের মজিনা টজিনা বলে, তাদের মনের ভিতরে এটা গেঁথে আছে। তারা শেষে গিয়ে আমার ওখানে গ্রামের একটা কথা হাজি ছিল, তো বলছে নিশ্চয়ই পড়ে গিয়ে এমন সিমটি মারবো ওদের সারা জীবন মনে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র কথাটা ওইভাবে মনে রাখে। এখন আমার কথা হচ্ছে আমাদের দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার চোখ কান খোলা রেখে করতে হবে। তারেক রহমান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি দীর্ঘদিন ইউরোপে ছিলেন, ওখানে থাকার পরে কিছু অভিজ্ঞতা ওনার আছে, ওনার যে নতুন নতুন আইডিয়া, এই আইডিয়াগুলিকে আমাদের কাছে ছিল, নতুন নতুন কিছু কিন্তু ভালো ভালো দেশের অনেক আইডিয়া উনি নিচ্ছেন, কিছু কাজও করছেন, কাজ শুরু হয়েছে, বোঝা যাচ্ছে। এবং 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 ওনার মাথার ভিতরে ওগুলি আছে, উনি কীভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে দেশটাকে। আজকে ধরুন খলিল সাহেবকে উনি পররাষ্ট্রমন্ত্রী করেছেন, আজকে যে এতে যে নির্বাচিত হলো, এটা সভাপতি নির্বাচিত হলো না, এটা তো একটা মেকানিজম ছাড়া কি এটা হয়েছে? না, নিশ্চয়ই মেকানিজম ছিল, অবশ্যই মেকানিজম হয়েছে। 40 বছর পরে আমরা না এই যে যেটা আমি বলি, ওনাকে কমপ্লিমেন্ট দিই আমি, আপনি এই যে খলিল সাহেব আজকে জাতিসংঘের সেশনের জন্য যে প্রেসিডেন্ট হয়েছে, এইটা আপনি মনে করেন, এখানে মনে করেন যেমন উনি কি বলছে, আমার প্রিয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় প্রধানমন্ত্রীর অবদান এখানে আছে। এটা তো একটা বিশাল ব্যাপার। প্রধানমন্ত্রী সে এমনভাবে অ্যাট হার্ট অ্যাকসেপ্ট করছে এক জিনিস। আবার বিএনপি মানে আজকে এই তারেক রহমান সাহেবের ক্যারিশমা বলেন যাই বলেন, কেউ না চিনুক, তারেক রহমান সাহেব চিনছিলেন। কেন বলি, যখন এখানে বসে বিএনপি ঢাকা, মানে অর্থাৎ তখন তিনি লন্ডনে, বিএনপি ঢাকা যখন খলিলুর রহমানকে উপদেষ্টা পদ থেকে বিদেশি নাগরিক বইলা যাচ্ছে তাইভাবে বের করে দেওয়ার কথা বলে, অন্য উপদেষ্টার কথা বাদই দিলাম কারণ তারা এখন নাই, ঠিক তখন ইউনূস সাহেব যখন লন্ডনে গেলেন, তারেক রহমান সাহেবকে কিন্তু রিসিভ করছে এই খলিল। এবং সেদিন আমার মনে হয় তারেক রহমান সাহেব চিনতে পারছিলেন খলিল সাহেবরে, যে তাকে দরকার আছে। এবং তার এই পছন্দটাকে এই মুহূর্ত পর্যন্ত আমি সাংঘাতিকভাবে প্রশংসা করছি যে হি টুক এ রাইট ডিসিশন খলিল সাহেবকে এই অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে। সে একটা চৌকস লোক। আমি সেকেন্ড কোনো ম্যান এই মুহূর্তে বিএনপিতে দীর্ঘ 17 বছরের আন্দোলনে দেখছেন না, আমি মনে করি তারেক রহমান সাহেব খুঁজে পাননি। একটু ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। গতকালকে বিদ্যুৎ মন্ত্রী সংসদে জানিয়েছেন দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তো বিদ্যুতের যদি ঘাটতি নাই থাকে, তাহলে শহরের চেয়ে গ্রাম অঞ্চলে অনেক বেশি লোডশেডিং হচ্ছে। আপনি দরকার এখনই ফোন দেন আপনার গ্রামে, এখনই ফোন দিতে পারেন যে আসলে আজকে কয়বার বিদ্যুৎ গেছে আর কয়বার আসছে। তো যদি বিদ্যুতের ঘাটতি নাই থাকে, তাহলে লোডশেডিং কোথা থেকে আসে, মানে এটা কেন হয়? না, বাংলাদেশ তো বিগত সরকারের সময় থেকে শুনে আসছি 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রাখে। আমি কিন্তু বারবার বললাম সেই সময়, সঞ্চালন লাইনের আমার ক্ষমতা আছে 13,000 মেগাওয়াটের বেশি না। তাহলে আমি ওই বিদ্যুৎগুলো কি উদ্বৃত্ত বিদ্যুৎ কি করবেন? উদ্বৃত্ত বিদ্যুৎ রাখার জিনিস রাখা যায় রাখা যায় না। তো এখন আমাদের সঞ্চালন লাইন তো ওই পরিমাণ নাই, ওই পরিমাণ নেই যেহেতু, সে কারণে আপনার বিদ্যুতের সংকট নেই, কিন্তু সঞ্চালন লাইনের অভাবে তারপরে আপনার লোডশেডিং হচ্ছে না তা না। আমি তো অস্বীকার করি লোডশেডিং হচ্ছে না তা কিন্তু না, আমরা এখনও ওই পরিপূর্ণ সক্ষমতা অর্জন আমরা করতে পারিনি। তাই যদি না হবে, তাহলে আমরা কেন সোলারের দিকে ঝুঁকতেছি, নতুন নতুন করে ঝুঁকতেছে না? আমরা কেন, যা একটা আছে জাপান থেকে একটা টেকনোলজি আসতেছে, যেগুলি আপনার হলো ওই যে ময়লা আবর্জনা, যেটা আমাদের বর্জ্য, যেটা সেখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমার কাছে একটা প্রস্তাব আসছে, প্রকল্প অনেক শুনি আসতেছে না, দিন শেষে জানি কোথায় না, দিন শেষে সবাই যাচাই বাছাই হয়তো চলতেছে, কিন্তু ওইটা কিন্তু ভালো একটা প্রজেক্ট হতে পারে যে সেটা দিয়ে এই বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে এবং এখান থেকে তার হলো বাইপ্রোডাক্ট কয়লা উৎপাদন হবে। কয়লা, যে কয়লাটা আমাদের, যে কয়লা আমরা ইম্পোর্ট করি তার চেয়ে শক্তিশালী। আচ্ছা, এই প্রযুক্তি কিন্তু এসে গেছে অলরেডি, যার মানে শুরু হয়ে গেছে। আমাকে জাপান থেকে ইদানিং একটা লোক এসেছে, সে আমাকে এই প্রযুক্তির কথা বললো। আর যেটা আপনার সোলার তো ধরেন এখন সারা পৃথিবীতে এখন সোলারের একটা চলতেছে। বাংলাদেশে তো কিন্তু সোলার অনেকগুলি প্ল্যান্ট, মানে সোলার কি হয়, আমার পাবনাতে হচ্ছে, আমাদের তো ঢাকা শহরে প্রত্যেক ছাদে সোলার আছে। এটা বাধ্যতামূলক, নিতেই হবে, না দিলে লাইন দিবেন না। এই যে অবস্থা, ঘাটতি আছে বলে সবগুলো যদি আমি দিতে পারতাম, তাহলে আমার বাধ্য করতাম না। বাধ্য কি করতাম? আচ্ছা, বিল্ডিংগুলিকে।
এই জন্য বলে যে আমি একবারে যদি মনে করি যে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে, তো সম্ভব না। তারপরে ক্রাইসিস, যে নতুন যে ক্রাইসিস, যেটা বিদ্যুৎ কী দিয়ে উৎপাদন হয়, বিদ্যুৎ পেট্রোল দিয়েও হয় না, অকটেন দিয়ে হয় না, ওইটা হলো কী দিয়ে, ডিজেল, তারপরে কিছু ওই যে যেগুলো চুক্তিভিত্তিক যেগুলো ছিল, ওটা কী বলে, এই যে মাঝখানে যে ফার্নেস অয়েল দিয়ে, হ্যাঁ, কুইক রেন্টাল, যেটা কুইক রেন্টাল প্রজেক্ট যেগুলো ছিল। তো এই জন্য বলে যে এই ক্রাইসিসগুলো আমাদের আছে। আচ্ছা হাবিব ভাই, জি আমি একটু রাজ্জাকি ভাইকে জিজ্ঞেস, রাজ্জাক ভাই 1.5 মিনিট, সেটা হচ্ছে যে মানে এই যে উদ্বৃত্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের অভাব দিতে পারে না, ফলে লোডশেডিং হচ্ছে, এই জায়গাগুলো আসলে এইগুলো হলো যে আপনি প্রডিউস করবেন, হ্যাঁ, ওভার করে রেখে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, কাউকে খুশি করছেন, সেই আলাপে আমি যাচ্ছি না। এখন যেখানে সংসদে যে কথাটা হয়েছে সেটা বলছি আমি, যে ঘাটতি নাই, এটা রুমিন ফারানা প্রশ্নটা রেজ করছিল, গ্রামে 10-12 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না এভরিডে, এবং সেটাকে বিদ্যুৎ মন্ত্রী বললেন যে এটা সঠিক না, কোথাও লোডশেডিং নাই, আর যদি কোথাও হয়ে থাকে সেটা লোডশেডিং নয়, এই ঝড় বৃষ্টি হইতেছে, তার তোর সিরিয়াস হইতেছে, এই জন্য ওইটা যতক্ষণ মতো রিপেয়ার না হয়, ঝড় বৃষ্টি ছাড়াও তো যাচ্ছে। আমি বলতেছি, আমি ওনার কাভারেজটা বলতেছি, উনি এটা বলেছেন পার্লামেন্টে যে ঝড় বৃষ্টি, যেমন তখন আমার হাসান মাহমুদের কথা মনে হয়েছে, এর আগে যখন আগের সরকারের সময় উনি বলছিল প্রচুর মোবাইল রিচার্জ হয় ডেইলি, এবং এই জন্য বিদ্যুতের ঘাটতি হয়। মানে বাংলাদেশে আমরা একটা অসুস্থ মানসিকতার জায়গায় আছি, খুবই হাস্যকর। এবং তখন রুমিন ফারানা বলল যে আপনাদের কোন ফার্টিলাইজার ফ্যাক্টরি গ্যাস কানেকশন দেওয়ার কথা ছিল, সেই কানেকশন দেয় নাই, 1 তারিখে দেওয়ার কথা দেয় নাই। তখন আবার বলছে যে আমরা গ্যাস একটু কমে গেছে, আমরা আবার গ্যাস পেলে ওখানে দিবে। ঠিক তখন স্পিকার সাহেব বলছে যে তাহলে আপনি সমস্ত ইনফরমেশন জেনে তারপরে প্রতিশ্রুতি দিবেন, না জেনে একটা যে প্রতিশ্রুতি দিবেন হিসাব নিকাশ করে দিবেন। তখন আমার ওই কথাটা আবার মনে হয়েছে, কোনটা, যে এই যে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছিলেন গণভোটার জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তখন কিন্তু স্পিকার সাহেবের এই কথাটা মনে ছিল না। উনি স্পিকার সাহেব তখন আবার বলছেন নির্বাচনের পরে যদি ভোট না দেয় এই জন্য গণভোটে রাজি হয়েছিলাম। এই হলো আপনি শুভঙ্করের পারে, আপনারা যখন রং অর্ডারে থেকে নিচের বটমরে সবাই রাইট অর্ডারে চলতে হবে না, আপনাকে আগে রাইট অর্ডারে আসতে হবে।